এ পর্যায়ে আমরা পড়বো বাল্য নিরোধ আইন। বাল্য বিবাহ যে নিরোধ আইনটা আছে, এই বাল্য বিবাহ যে নিরোধ আইন সেটা পড়বো। এটা 2017 সালের আইন। 2017 সালের 11 মার্চ এটা প্রকাশ করা হয়েছে। এবং এটা হচ্ছে 6 নং আইন। 2017 সালে যে কয়টা আইন প্রণয়ন হয়েছে তার ভিতরে এটা 6 নং আইন, এটা বলা হয়েছে। আমরা এখান থেকে যদি পড়ি তাহলে প্রথমে আছে প্রস্তাবনা। এই বাল্যবিবাহ নিরোধ আইনে ধারার সংখ্যা হচ্ছে আমাদের 22টা। আমরা যদি এখান থেকে প্রথম ধারায় সেম শিরোনামের কথাই বলছে, আর দ্বিতীয় ধারায় আমরা যাব সংজ্ঞা। এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা এখান থেকে কিছু সংজ্ঞা আছে যেগুলো খুবই সহজ মনে হবে। এই 2-এর 1 উপধারা, 2-এর 1 উপধারায় সংজ্ঞা আছে অপ্রাপ্ত বয়স্ক। অপ্রাপ্ত বয়স্ক, যদি অপ্রাপ্ত বয়স্ক কখনো কথাটা শুনেন তাহলেই আপনি মনে রাখবেন যে পুরুষের ক্ষেত্রে 21 বছরের কম। পুরুষের ক্ষেত্রে 21 বছরের কম, অর্থাৎ বিবাহের যে বয়সটা। আর নারীর ক্ষেত্রে হচ্ছে 18 বছরের কম। নারীর ক্ষেত্রে হচ্ছে 18 বছরের কম। এই বয়সটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। মনে রাখবেন যে তাহলে পুরুষের ক্ষেত্রে হচ্ছে কত, 21 বছরের কম, আর নারীর ক্ষেত্রে হচ্ছে 18 বছরের কম। এটা বলা হয়েছে আমাদের 2-এর 1 উপধারায়। 2-এর 1 উপধারায় বলছে অপ্রাপ্ত বয়স্ক অর্থ বিবাহের ক্ষেত্রে 21 বছর পূর্ণ করেন না এমন কোন পুরুষ, অথবা 18 বছর পূর্ণ করেন না এমন কোন নারী। এটা গেল তাহলে 2-এর 1। 2-এর 3 দেখবো প্রাপ্ত বয়স। 2-এর 3-এ যদি দেখি প্রাপ্ত বয়স্ক তাহলে সহজ ব্যাপার, যে প্রাপ্ত বয়স্ক বলতে বোঝাবে যে 18 বছরের আহ উপরে, 18 বছর পূর্ণ হয়েছে বিবাহযোগ্য এমন কোন নারী, অথবা হচ্ছে 21 বছর পূর্ণ হয়েছে বিবাহযোগ্য এমন কোন পুরুষ, সেটা প্রাপ্ত বয়স্ক। ক্লিয়ার? তাহলে এটা বলা হয়েছে 3-এ বলা হয়েছে প্রাপ্ত বয়স্ক। আর 4-এ বলা হয়েছে বাল্য বিবাহ। 4-এ বলা হয়েছে বাল্য বিবাহ, এটা গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটা। যে যদি আমাদের 2-এর 4 উপধারায়, অর্থাৎ এই যে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 এর 2-এর 4 উপধারায় বলা হয়েছে যে বাল্য বিবাহ অর্থ বিবাহ যাহার কোনো এক পক্ষ, পক্ষ উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক। বলছে কি যাহার কোনো এক পক্ষ অথবা উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক। এটা বলা হয়েছে যে যাহার কোনো এক পক্ষ অথবা উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক তারা বাল্য বিবাহ, ঠিক আছে, বাল্য বিবাহ বলে গণ্য হবে, এটা বলা হয়েছে। আমি তাহলে আমরা যেখানে বলতেছিলাম বাল্য বিবাহ, যদি বাল্য বিবাহর কথা বলেন তাহলে এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক। অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক বলতে কি বুঝাইবে, যে মেয়ের ক্ষেত্রে 18 বছরের কম, ছেলের ক্ষেত্রে যদি 21 বছরের কম কাউকে বোঝায়, সেক্ষেত্রে যদি এদের বিবাহ হয় এটা বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে। এটা বলা হয়েছে আমাদের 4 ধারায়। এরপর হচ্ছে 4 উপধারায়, 2-এর 4 উপধারায়। এবার আমরা পড়বো 3 ধারা। 3 ধারায় বলা হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি। এই বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য কমিটি গঠন করা যাবে। এই কমিটিতে কারা থাকবে, আপনার এলাকায় আপনার মেম্বার মেম্বার থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, গণ্যমান্য ব্যক্তি বা থাকতে পারে, কোনো বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তি থাকতে পারে যারা বাল্য বিবাহ নিয়ে কাজ করে। এরা বলছে বলছে সরকার। আর আপনার ইউনিয়নে থাকবে ইউনিয়ন চেয়ারম্যান থাকতে পারে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইউনিয়নের থাকতে পারে, কোনো রাজনীতিবিদ থাকতে পারে, তারপর উপজেলায় উপজেলা চেয়ারম্যান থাকতে পারে, তারপরে ঠিক আছে এরকম ব্যক্তিরা। তাহলে এটা বলা হয়েছে 3 ধারা যে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন, সরকার বা সরকারি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বাল্য বিবাহ প্রতিরোধ নিমিত্ত জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে। বলছে কি জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, ঠিক আছে, স্থানীয় জনপ্রতিনিধি যেটা বলছি আগেই, বেসরকারি সংস্থার কর্মকর্তা অথবা স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন ও উহাদের কার্যাবলী নির্ধারণ করিতে পারিবে। এটা বলা হয়েছে আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ আইনের 3 ধারায় বলা হয়েছে। এটা বলা হয়েছে 3 ধারায়। তাহলে আমরা যদি যাই 5 ধারায়, তাহলে আমাদের গেল 2 ধারা। 2 ধারায় গেল সংজ্ঞা, 3 ধারায় গেল হচ্ছে আমাদের যে প্রতিরোধ কমিটি, বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি, আর হচ্ছে আমাদের 5 ধারা পড়বো এবার আমরা। এই 5 ধারা আমরা প্রতি পর্ব। 5 ধারার আগে একটু বলে আসি 4 ধারা সম্পর্কে। 4 ধারা সম্পর্কে আমরা একটু বলে আসি। বলছে যে বাল্য বিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধির সাধারণ ক্ষমতা। মানে বাল্য বিবাহ যে বন্ধ করবে সেই ক্ষেত্রে আপনার কে কে কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে এবং এলাকার সাধারণ জনপ্রতিনিধি কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে কিনা সেটা বলা হয়েছে। এখানে এখানে বলা হয়েছে যে আপনার
যে বিধান যদি ক্ষুণ্ণ না করিয়া বলছে কি নির্বাহী কর্মকর্তা পারবে। নির্বাহী কর্মকর্তা উপজেলায় কারা? নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড আছে, ইউনো আছে, অথবা হচ্ছে কোনো মৎস্য কর্মকর্তা আছে, অর্থাৎ যে ম্যাজিস্ট্রেটই পাওয়ার প্রয়োগ করতে পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ঠিক আছে, উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ। এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ বলতে কিন্তু আপনার একদম এএসআই পর্যন্ত সবাই পারবে, ঠিক আছে। অথবা স্থানীয় সরকারের প্রতিনিধি মানে মেম্বার টেম্বার যারা আছে, এরা লিখিত বা মৌখিক ভাবে কি করতে পারবে, যে বাল্য বিবাহর সংবাদ পাইলে সেটা বন্ধ করিতে পারবে, এবং এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটা বলা হয়েছে আমাদের চার দ্বারায়। যেহেতু চার দ্বারা বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরও কে কে পারবে বন্ধ করতে সেটা বলে দিলাম, যদি একটা এমসিকিউ হয়ে যায় যে কে করতে পারবে, যে পুলিশের ক্ষেত্রে কে করতে পারবে, তাহলে সহজ ব্যাপার, পুলিশের ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ পারবে। এই থানার অফিসার ইনচার্জই তো হাওলা করবে এসআই এদের নামে। কিন্তু বিষয় হলো যদি আসে এমসিকিউতে যে কে পারবে, তাহলে আপনি দেখবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঠিক আছে। এটা যেন মনে থাকে যে পুলিশের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর এখান যদি এমসিকিউ আসে, এমসিকিউ আসলে এভাবে আসবে যে অমুক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গহা নাম্বারে যাই দেবে উপরের সবগুলোই। তাহলে আপনারা উপরের সবগুলোই দাগাইবেন যদি সবগুলো হয়, ঠিক আছে। আর যদি একটা দুইটা হয়, একটা দুইটা দাগাইবেন, ক্লিয়ার। তাহলে 5 দ্বারায় আমরা যাব বাল্য বিবাহের নিষেধাজ্ঞা আরোপ ও নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। এই 5 ধারা মোতাবেক হচ্ছে বাল্য বিবাহ নিষেধাজ্ঞা, যদি বাল্য বিবাহ শুনে কোথাও যে বাল্য বিবাহ সংগঠিত হয়েছে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করা হবে 5 ধারা মোতাবেক, ঠিক আছে। আর 4 ধারায় গেছিল ক্ষমতা, যে কারা কারা পারবে। আর এই 5 ধারায় এসে বলছে নিষেধাজ্ঞা প্রয়োগ। এই 5 ধারায় আবার 3টে উপধারা আছে, 1 2 3। 5-এর 1 উপধারায় বলা হয়েছে আদালত স্ব উদ্যোগে, আদালত স্ব উদ্যোগে অর্থাৎ আদালত নিজে, অথবা কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বা অন্য কোনো মাধ্যমে যদি এরা তথ্য পায় যে যদি এই মর্মে নিশ্চিত হয় যে বাল্য বিবাহের ব্যবস্থা করা হইয়াছে, বাল্য বিবাহের ব্যবস্থা করা হয়েছে, তাহলে আদালত উক্ত কি করতে পারবে, আদালত অথবা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত নিষেধাজ্ঞা আরোপ করিতে পারবে। তাহলে এই যে আমরা যে বাল্য বিবাহ বন্ধের জন্য যে বন্ধ করে দেই, এটা করে দেই 5-এর 1 উপধারা মোতাবেক, এটা করে দেয় বাল্য বিবাহ নিরোধ আইনের 5-এর 1 উপধারা মোতাবেক, ঠিক আছে। এটা মনে রাখতে হইবে। আপনি আমি যে যাইয়া প্রভাবটা খাটাই বন্ধ করে দেয় সেটা হচ্ছে 5-এর 1 উপধারা মোতাবেক। এরপর হচ্ছে 5-এর 2 উপধারা। 5-এর 2 উপধারায় বলছে যে অভিযোগকারী অর্থাৎ যে ব্যক্তি অভিযোগ করছে যে বাল্য বিবাহ হয়েছে বা হইতেছে, সেই ব্যক্তি আবার এইটা অভিযোগটা প্রত্যাহার করতে পারবে। এটা বলা হয়েছে সেই ব্যক্তি আবার এই আদেশ প্রত্যাহার করিতেও পারিবে, ঠিক আছে। যে আদালত স্বেচ্ছায় অথবা অভিযোগকারী ব্যক্তির আবেদনের ভিত্তিতে, আদালত স্বেচ্ছায় পারবে যা, বা অভিযোগ যে ব্যক্তি করছে যেটা বললাম সেই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতেও কি করা যাবে, এই যে বাল্য বিবাহ যে আদেশ প্রত্যাহার করা যাবে, ঠিক আছে। এটা বলছে 2 উপধারায়, 5-এর 2 উপধারায়। আর 5-এর 3 উপধারায় বলছে যদি আরোপিত নিষেধাজ্ঞা কেউ ভঙ্গ করে, আপনি নিষেধাজ্ঞা প্রদান করছেন সেটা যদি ভঙ্গ করে, যদি অথবা যদি সে 5-এর 2 উপধারা মোতাবেক অভিযোগ প্রত্যাহার না করিয়া তারপর যদি আবার হচ্ছে ভঙ্গ করিয়ে বিয়ে শাদী করায়, বাল্য বিবাহ দেয়, সেক্ষেত্রে তার শাস্তি হবে সেই ব্যক্তির 6 মাস পর্যন্ত কারাদণ্ড। মানে যে ব্যক্তি করাবে, যে ব্যক্তি এই নিষেধাজ্ঞা ভঙ্গ করিয়া কাজটা করাবে, সহায়তা করবে, তার শাস্তি হবে 6 মাস কারাদণ্ড হতে পারে, বা 6 মাস কারাদণ্ড হতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে অনধিক বা 10,000 টাকা জরিমানা হতে পারে, বা 10,000 টাকা জরিমানা হতে পারে, অথবা উভয় দণ্ড হতে পারে। আর যদি তার কারাদণ্ডের সাথে কোনো অর্থদণ্ড প্রদান করা হয়, সে যদি সেই অর্থদণ্ড মানে 10,000 টাকা যদি অর্থদণ্ড প্রদান করা হয়, সে যদি ওই 10,000 টাকা না দিতে পারে, সেক্ষেত্রে তার আরো 1 মাস বেশি কারাদণ্ড ভোগ করতে হবে, অর্থাৎ 6 মাসের জায়গায় 7 মাস ভোগ করতে হবে, এটা বলা হয়েছে, ঠিক আছে। এটা গেল আমাদের 5-এর 3 উপধারা। 5-এর 3 উপধারা নিয়ে কোনো কোশ্চেন থাকলে শুনবো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 6 ধারা। 6 ধারায় বলছে মিথ্যা অভিযোগ করার শাস্তি। অনেক সময় হয় না যে আপনাকে আমাকে পুলিশকে হয়রানি করার জন্য বা হচ্ছে মেম্বার চেয়ারম্যানকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করে, অথবা ফোনে জানায়, মিথ্যা কথা জানায়। যদি সেই রকম হয়, যে যদি এরকম মিথ্যা অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রে হচ্ছে কি, সেক্ষেত্রে তার কি হবে, এটা বলা হয়েছে 6 ধারায়। তাহলে তারও শাস্তি হবে ওই যে 6 মাস, তারও শাস্তি হবে 6 মাস, তার হ্যাঁ, শাস্তি হবে 6 মাস হ্যাঁ, কারাদণ্ড হবে, ভীমে ইতে আছে দেখো। অথবা সর্বোচ্চ 30,000 টাকা ভীম অর্ধেক জরিমানা হবে, ভাঙিয়া লইয়া অথবা তো সর্বোচ্চ পানি তিরিশ হয়ে হাজার যায়। টাকা
তাহলে যেটা বললাম যে 6 ধারা মোতাবেক, বাল্য বিবাহ নিরোধ আইনের 6 ধারা মোতাবেক যদি কেউ মিথ্যা অভিযোগ করে এবং সেটা যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে তার শাস্তি হবে 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ অথবা 30,000 টাকা জরিমানা। এখানে কিন্তু কারাদণ্ড হতে পারে বা শুধু জরিমানাও হতে পারে। আগের আইনটাই কিন্তু পড়ছিলাম আমরা কারাদণ্ড প্লাস অর্থদণ্ড, আর এখানে কিন্তু কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এখানে বিষয় এই বাল্য বিবাহ নিরোধ আইনে কিন্তু কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আর আমরা যে এর আগে পড়ে আসলাম যেটা পর্নোগ্রাফি আইন, পর্নোগ্রাফি আইনে কিন্তু পড়ছি আমরা যে কারাদণ্ড প্লাস অর্থদণ্ড উভয় দণ্ডই হবেই, মানে দুইটাই হবে। আর এখানে কিন্তু যে কোনো একটা হতে পারে অথবা দুইটাই হতে পারে। তাহলে এটাই বলছে, এবং যে মিথ্যা যে অভিযোগ করবে তার উপর যে যে সর্বোচ্চ 30,000 টাকা জরিমানা হতে পারবে, এর কম হতে পারে। সে যদি সেই টাকা দিতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে তার কারাদণ্ডের মেয়াদ আর 1 মাস বৃদ্ধি করা যাবে। সেম কথাই এখানে বলা হয়েছে 6 ধারায়। তাহলে 5 ধারায় গেল যে আপনি যে নিষেধাজ্ঞা আরোপ এবং নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। আর 6 ধারায় গেল মিথ্যা অভিযোগের শাস্তি। ঠিক আছে, মিথ্যা অভিযোগের শাস্তি। এবার আমরা দেখব বাল্য বিবাহ করিবার শাস্তি। যে বাল্য বিবাহ করবে তার শাস্তি, যদি এখানেও আবার এখানেও হচ্ছে আমাদের 3টা উপধারা আছে। এই 3টা উপধারা আমরা এখানে দেখব। এটা হচ্ছে 7 ধারা, যে বাল্য বিবাহ করিবার শাস্তি। যে প্রাপ্তবয়স্ক, এক উপধারায় বলছে যদি প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্য বিবাহ করে। এখন নারীর বয়স যদি হচ্ছে আপনার 18 বছরের কম হয়, সে যদি মনে করেন যে হচ্ছে বিয়ে করে একজন 25 বছরের ছেলে বা 50 বছরের একজন ছেলে, এই ছেলে কিন্তু এই মানে দেখা গেছে যে তাহলে বাল্য বিবাহ করছে, বা বাল্য বিবাহ করছে মানে অল্প বয়সী মেয়ে বিয়ে করছে, এই দোষে ছেলে দোষী হবে। অথবা যদি এমন হয় যে মেয়ের বয়স 18-র বেশি, মনে করেন 19 বছর, কিন্তু ছেলের বয়স দেখা গেছে আপনার 15 বছর, 14 বছর, সেক্ষেত্রে কিন্তু এই মেয়েও সেম ঘটনা ঘটবে, মেয়ে বাল্য বিবাহ করছে অর্থাৎ অল্প বয়সী বিয়ে করছে। তাহলে এই বিষয়টা কিন্তু দুইজনের শাস্তির কথাই বলা হয়েছে 7 ধারায়। যদি এরকম হয়, তার জন্য তারা অনধিক 2 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড। তারা অনধিক মানে সর্বোচ্চ মানে 2 বছরের বেশি হবে না, অনধিক বলছে মানে 2 বছরের বেশি হবে না, যে 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা হচ্ছে 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আর যদি টাকা বা অর্থদণ্ড প্রদানে যদি সে আহ রাজি না হয় বা না দিতে পারে, অনাদায় অর্থাৎ অর্থদণ্ড অনাদায়, তার 3 মাস পর্যন্ত কারাদণ্ড বৃদ্ধি পাইতে পারবে। 3 মাস পর্যন্ত কারাদণ্ড বৃদ্ধি হইতে পারে, অর্থাৎ অনধিক 3 মাস কারাদণ্ডে দণ্ডনীয় হইবে এই 1 লক্ষ টাকার জন্য, এটা বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যদি 2 বছরের কারাদণ্ড প্রদান করে করবে, 2 বছর যদি কারাদণ্ড না করে শুধু 1 লক্ষ টাকা জরিমানা করে করবে। এখন যদি সে 1 লক্ষ টাকা না দিতে চায় বা দিতে অস্বীকৃতি জানায় বা দিতে অপারগতা স্বীকার করে, সেক্ষেত্রে তার এই কারাদণ্ড আরো 3 মাস বাড়তে পারে, এটা বলা হয়েছে। অথবা যদি উভয় দণ্ড প্রদান করা হয়, সেটাও হইতে পারে। তাহলে এটা গেল 7-এর 1 উপধারা। 7-এর 2 উপধারায় বলছে, দেখেন 7-এর 2 উপধারায় বলছে অপ্রাপ্ত বয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্য বিবাহ করিলে, ঠিক আছে, অপ্রাপ্ত বয়স্ক কোনো নারী বা পুরুষ, কি বলছে, অপ্রাপ্ত বয়স্ক কোনো নারী বা পুরুষ যদি বাল্য বিবাহ করে, তিনি অনধিক 1 মাসের আটক আদেশ, তিনি অনধিক 1 মাসের আটক আদেশ। দেখেন এখানে বলছে কি, ভালো করে খেয়াল করেন যে অপ্রাপ্ত বয়স্ক কোনো নারী বা পুরুষ যদি বাল্য বিবাহ করে, বাল্য বিবাহ করে, সেক্ষেত্রে তার 1 মাস আটক থাকবে। 1 মাসে তার আটক আদেশ হইতে পারে অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হইতে পারে। এখন আপনাদের কোশ্চিন হতে পারে, স্যার আপনি এর আগে আহ 7-এর 1 উপধারায় বলে আসলেন যে নারী পুরুষ যেই থাক, যদি কেউ অপ্রাপ্ত বয়স্ক বালক অথবা বালিকা অর্থাৎ নারী পুরুষ যেই থাক যদি বাল্য বিবাহ করে, সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড সর্বোচ্চ, প্লাস হচ্ছে 1 লক্ষ টাকা জরিমানা। এখন আবার আপনি বলতে চাইছেন যে অপ্রাপ্ত বয়স্ক যদি নারী পুরুষ হয়, তার কারাদণ্ড কম, এটা কিভাবে হইলো? আপনার প্রশ্ন জাগতে পারে। সেক্ষেত্রে আমি আপনার প্রশ্নের জবাব আগেই দিয়ে দিচ্ছি। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, যদি অপ্রাপ্ত নারী পুরুষ, অপ্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষকে তো শাস্তি প্রদান করা যাইবে না, কারণ অপ্রাপ্ত বয়স্ক যে নারী বা পুরুষ তাকে তো শাস্তি প্রদান করা যাইবে না। কারণ এটা এটা হচ্ছে 8 ধারার অধীনে আমাদের বলা আছে। 8 ধারার অধীনে আমরা একটু একটু পরে পড়বো। 8 ধারার অধীনে বলতে বোঝাইছে কি, মনে করেন আরো ক্লিয়ার করে বলি, মনে করেন আপনি পারিবারিক ভাবে বিবাহ করতেছেন। এখন ছেলেটার বয়স দেখা গেছে 18 বছর, ছেলের বয়স 21 বছর হয় না, মেয়ের বয়স মনে করেন 25 বছর হয়েছে। এখন পারিবারিক ভাবে বিবাহ হইতেছে, এখন এটা নিয়ে একটা অভিযোগ আইছে। এখন অভিযোগ আইলে এখানে ছেলে এই বিবাহের জন্য দায়ী না,
ছেলে এই বিবাহের জন্য দায়ী না, কারণ ছেলে পরিবারের আর্জিতে বিয়ে করতেছে। সেক্ষেত্রে তার পিতামাতা, চাচা চাচি যারা তাকে বিবাহে সহায়তা করছে, যারা তার বিবাহের আয়োজন করছে, এই শাস্তিটা তাদের হবে। এই শাস্তিটা হবে তাদের, মানে পিতামাতার, তাদের শাস্তি হবে। তাদের শাস্তি হবে এক অনধিক, মানে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড হবে, প্লাস হচ্ছে আপনার 50,000 টাকা জরিমানা হবে। এটা 7-এর 2 উপধারায় বলা হয়েছে। এটা বাল্যবিবাহ প্রতিরোধ আইন নিরোধ আইনের 7-এর 2 উপধারায় বলা হয়েছে। আর 7-এর 1 উপধারায় বলা হয়েছে যে সরাসরি ছেলে মেয়ে বিয়ে করবে। অনেক সময় কোর্ট ম্যারেজ করে না, বা অনেক সময় নিয়ে ভাইগা চলে যায় না, এরকম হয় না যে পরিবারের অমতে, দুইজনের মতে হয় না, সেই ক্ষেত্রে আপনার 7-এর 1 উপধারা। এই দুইটা নিয়ে কারো কোশ্চেন থাকলে কোশ্চেন নিয়ে আগে বলেন। ছেলে মেয়ে উভয় যদি রাজি থাকে, কিন্তু আর কি আচ্ছা, বাবা মা যদি অভিযোগ দেয় আর কি, তখন কি হবে? হ্যাঁ, এটাই ভালো কোশ্চেন আপনার। এখানে হচ্ছে যদি ছেলে মেয়ে উভয়ই রাজি থাকে, অর্থাৎ দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করে, বাবা মা রাজি না থাকে, বাবা মা অভিযোগ করে বা মামলা করে, সেক্ষেত্রে বাল্যবিবাহ নিরোধ আইনের আপনার হচ্ছে 7-এর 1 উপধারায় মামলা হবে, এবং 7-এর 1 উপধারা অনুযায়ী ওই যে ছেলে মেয়ের পানিশমেন্ট হবে। ঠিক আছে, তাদের পানিশমেন্ট হবে। স্যার, হ্যাঁ, এখানে সব জায়গায় তো ছেলে আর কি ফাঁসে, আপনার মেয়ে মেয়ে তো আমি দেখি না যে মেয়ে ফাঁসে। এখন আইনে বলা আছে, এখন এখান তো আর আমার কিছু করার নাই। মেয়ে ফাঁসে না, মেয়েকে তো কখনো ওই রকম ধরাও হয় না। বাল্য বিবাহেতে ফাঁসে, ফাঁসে না এটা ভুল কথা, বাল্য বিবাহেতে ফাঁসে, কিন্তু এটা মিউচুয়াল করা হয়, এটা দেখা যায় যে বিভিন্ন ভাবে ম্যানেজ করা হয়। এই বাল্যবিবাহের আর বাল্যবিবাহের 8 ধারায় যেটা বলা হয়েছে সেটা আমি অলরেডি পড়াই ফেলাইছি 7-এর 2 উপধারায়। অর্থাৎ 7-এর 2 উপধারায় যেটা বলা হয়েছে সেটাই 8 ধারায় এসে স্পেসিফিক আপনাকে বলে দিছে। 8 ধারায় এসে স্পেসিফিক বলছে কি যে পিতামাতা, 8 ধারায় এসে বলছে বাল্য বিবাহ সংশ্লিষ্ট পিতামাতা সহ অন্যান্য ব্যক্তির শাস্তি। বলছে কি পিতামাতা, অভিভাবক বা অন্য কোনো ব্যক্তির আইনগতভাবে বা আইন বহির্ভূতভাবে কোনো অপ্রাপ্ত ব্যক্তির উপর যদি কর্তৃত্ব সম্পন্ন হইয়া, কর্তৃত্ব মানে আইনানুগ অভিভাবক, সোজা কথা। গতকালকে আইনানুগ অভিভাবক কারা বলছিলাম সুন্দর করে। তাহলে বাল্য বিবাহ করার জন্য যদি কোনো কাজ করে বা করিতে বাধ্য করে বা অনুমতি প্রদান করে অথবা নির্দেশ প্রদান করে, সেক্ষেত্রে তাদের স্বীয় অবহেলার কারণে এই বিবাহটি হইয়াছে বলিয়া গণ্য হবে। ঠিক আছে, অথবা বিবাহটি বন্ধ করতে পারে নাই বলিয়া এটা গণ্য হইবে যে পিতামাতা অথবা তার অভিভাবক যারা ছিল, যারা আশ্রয় দিয়েছে, তারা সহযোগিতা করছে, এই মর্মে এটা গণ্য হবে। তাহলে এটা গণ্য হলে তার জন্য তাদের শাস্তি হবে অনধিক 2 বছর কারাদণ্ড। এই যে আপনি 7-এর 1 ধারায় পড়ে আসছে, 7-এর 2 ধারায়, 7-এর 2 ধারায় পড়ে আসছিলেন অনধিক 1 বছর। ঠিক আছে, আর আপনি 8-এ আইসা পড়তেছেন 2 বছর, কারণ 7-এর 2 উপধারার সাথে এখানে অল্প একটু পরিবর্তন। এখানে আপনার আইনানুগ গার্ডিয়ান সরাসরি স্পেসিফিক করে দিছে, আর ওখানে স্পেসিফিক করে দেয় নাই। ঠিক আছে, যদি গার্ডিয়ানের বিরুদ্ধে মামলা হয় সহায়তার ক্ষেত্রে তাহলে 8 ধারাই হবে। ঠিক আছে, তাহলে এখানেও হচ্ছে আপনার তাহলে 2 বছর কারাদণ্ড হবে সর্বোচ্চ, আর সর্বনিম্ন হবে 6 মাস। সর্বনিম্ন হবে 6 মাস, অর্থাৎ যদি এই আইনানুগ অভিভাবক প্ররোচিত স্যার, করে এবং তাদের সহায়তায় হয় তাহলে সর্বোচ্চ হবে 2 বছর কারাদণ্ড। আর ওই যারা সহায়তা করছে, যারা যারা ব্যর্থ হয়েছে এই বিবাহ বন্ধ করতে, অর্থাৎ আইনানুগ পিতামাতা হইতে পারে, চাচা চাচি হইতে পারে, বা কোনো যে ব্যক্তি যদি হেফাজতে নেয়, তারা যদি দায়িত্ব নেয়, উকিল সাজে যারা আবার বিবাহে, তারা মানে উকিল বাবা বলে, উকিল মা বলে, সেক্ষেত্রে তাদের শাস্তি হতে পারে সর্বনিম্ন সর্বোচ্চ 2 বছর এবং সর্বনিম্ন 6 মাস। এবং অথবা হতে পারে 50,000 টাকা জরিমানা, অথবা হতে পারে 50,000 টাকা জরিমানা। আর যদি অর্থদণ্ড প্রদানে অস্বীকৃতি জানায় বা না দিতে পারে, সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হবে। এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে, শুনবো। ওই আপনার যে 7-এর 2, 7-এর 2-তে বলা হয়েছে যে যদি ছেলে মেয়ে, ওখানে বলা হয়েছে 7-এর 2-তে, আর 7-এর 2-তে আপনার বলা হয়েছে অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বিবাহ করিলে অনধিক 1 বছর, অনধিক 1 মাসের আটকাদেশ, অথবা 50,000 টাকা, অথবা উভয় ধরনের শাস্তি হবে। শর্ত, শর্ত বলছে 8 ধারার অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের বা দণ্ড প্রদান করা হইলে উক্তরূপে অপ্রাপ্ত বয়স্কা নারী পুরুষকে শাস্তি প্রদান করা যাইবে না। অর্থাৎ যদি 7-এর 2 উপধারায় যদি মামলা দায়ের করে অথবা অভিযোগ গঠন করে, আবার বুঝেন 7-এর 2 উপধারায় অনেক সময় হয় না স্যার, যে আমি সাতের বলি, স্যার, এই যে আর কি সাতের দুইয়ে তো স্যার কোনো পিতা মাতা বা আর কি কাউরে তো মেনশন করে বলে নাই এটা। হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি বলি, এখানে পিতামাতা কাউকে মেনশন করে বলে নাই, কিন্তু এখানে শর্ত দিয়ে দিয়েছে যে 8 ধারার অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে। 8 ধারায় তাইলে কার কথা বলছে? 8 ধারায় বলছে
পিতামাতার কথা, পিতামাতা আইনানুগ অভিভাবকের কথা, অথবা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কথা বলছে, যে ধারার অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হইলে বা প্রদান করা হইলে অপ্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের শাস্তি প্রদান করা যাইবে না। তাহলে আপনি বিষয়টা আরো ক্লিয়ার বোঝেন, সাতের দুই ধারায় যদি মামলা হয়, সাতের দুই ধারায় যদি মামলা হয়, সেক্ষেত্রে যদি দোষটা পিতামাতা বা আইনানুগ অভিভাবকেরও থাকে, তাহলে ওই 30 দিন আটক থাকবে যার অপ্রাপ্ত বয়স্ক যারা ছিল ওরা, ঠিক আছে, অর্থাৎ ওই ছেলে মেয়ে। আর যদি আপনার এই সাতের দুই উপধারায় মামলা না হইয়া মামলা হয় আট ধারায়, এই আট ধারায় যদি ও সরাসরি অভিভাবকের বিরুদ্ধে হয়, তাহলে সরাসরি অভিভাবকের বিরুদ্ধে হইলে ওই সাতের দুই ধারার কোনো কার্যকারিতা নাই। ঠিক আছে, এটা বলা হয়েছে। আরো ক্লিয়ার করি, অর্থাৎ আট ধারায় যদি মামলা হয়, আট ধারায় মামলা হইলে যারা অপ্রাপ্ত বয়স্ক, ক্লিয়ার করে বুঝেন, যারা অপ্রাপ্ত বয়স্ক মানে যারা বিবাহ করছে ছেলে বা মেয়ে, এদের কোনো সাজা হবে না। যদি আট ধারায় মামলা হয়, তাহলে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ছেলে মেয়ে, তাদের কোনো বা হইতে চাইছিল, তাদের কোনো শাস্তি হবে না, তাদের কোনো সাজা হবে না। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা। স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে এটা বলছে, তাহলে এই যে এই আইনানুগ যারা অভিভাবক থাকবে, পিতামাতা থাকতে পারে অথবা অন্য কোনো আইনানুগ অভিভাবক থাকতে পারে, ক্ষমতা সম্পন্ন ব্যক্তি থাকতে পারে, বা আইন বহির্ভূত ভাবে যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির সাথে বিবাহ হয় এবং এই মর্মে তারা জানে, তারা যদি সে বিবাহ বন্ধ না করে, অথবা যদি কোনো প্রকার তারা এখানে প্রতিরোধ তৈরি না করে বা বাধা প্রদান না করে, সেক্ষেত্রে তারা এই দোষে দোষী হবে এবং হচ্ছে তাদের সাজা হবে সর্বনিম্ন সর্বোচ্চ 2 বছর এবং সর্বনিম্ন 6 মাস, আর অথবা 50,000 টাকা জরিমানা। আর যদি সে জরিমানা টাকা প্রদান না করতে পারে, অর্থাৎ যদি তাকে জরিমানা প্রদান করার জন্য বলা হয়, যদি না করতে হয়, সেক্ষেত্রে আরো 3 মাস কারাদণ্ড ভোগ করতে হইবে। এটা বলা হয়েছে 8 ধারা। আমরা এই পর্যায়ে করব 9 ধারা। 9 ধারায় আমাদের বলা হয়েছে বাল্য বিবাহ সম্পাদন ও পরিচালনা করার শাস্তি। দেখেন, 9 ধারায় বলা হয়েছে বাল্য বিবাহ সম্পাদন আর পরিচালনা করার শাস্তি। কোন ব্যক্তি বাল্য বিবাহ সম্পাদন ও পরিচালনা করলে, হয় না অনেক ব্যক্তি যে বাল্য বিবাহ সম্পাদন মানে বাল্য বিবাহ যে ব্যক্তি প্রদান করবে, সরাসরি যে গার্ডিয়ান, সরাসরি যে গার্ডিয়ান যে প্রদান করবে, অথবা যে উকিল বাপ সাইজা যে বাল্য বিবাহ প্রদান করে, তাইলে উকিল বাবা থাকে বিবাহের ভিতরে। তাহলে এর কথা বলছে যে যদি কোনো ব্যক্তি বাল্য বিবাহ সম্পাদন অথবা পরিচালনা করে না, যদি পরিচালনা করে, তাহলে তার জন্য তিনি কি করবে, তিনিও ওই যে 2 বছরের কারাদণ্ড সর্বোচ্চ, অথবা সর্বনিম্ন 6 মাস। ওই যে আপনার আগের দ্বারায় যে অপরাধের যে সাজাটা আছে, সেই কথাটা এখানে বলা হয়েছে, 8 ধারার সাজাটাই বলা হয়েছে, যে আপনার সর্বোচ্চ 2 মাস, সর্বনিম্ন 6 মাস, অথবা 50,000 টাকা জরিমানা। আর যদি টাকা প্রদানে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে আরো 3 মাসের কারাদণ্ডে দণ্ডনীয় হইবে। এটা বলা হয়েছে, মানে সহায়তাকারী, পরিচালনাকারী, সম্পাদনাকারী, এটার কথা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন এখন ঘটনা হলো, যদি আপনার আপন পিতামাতা পরিচালনা করে, সেক্ষেত্রে আপনার মামলা দেবেন 8 ধারায়। আর যদি আপন পিতামাতা বা আইনানুগ অভিভাবক যারা, এরা ছাড়া যদি কেউ, হয় না অনেক সময় যে আইনানুগ অভিভাবক নাই, এক জায়গায় যাইয়ে উঠছে ছেলে পেলে, তখন অন্য একজনের গার্ডিয়ান সাহায্যে বিবাহ পড়াইছে, যদি এইরকম কেউ সম্পাদন করে বা পরিচালনা করে, সেক্ষেত্রে তার এই 9 ধারায় মামলা হবে, 9 ধারা মোতাবেক ওর শাস্তি হবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখবো, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আছে? না স্যার। আচ্ছা, আমরা এবার যাবো 11 ধারায়। 11 ধারায় বলছে বাল্য বিবাহ নিবন্ধনের জন্য এবার ধরবে হইলো যে কাজী, অর্থাৎ যে রেজিস্ট্রি করবে নিবন্ধনের জন্য, বিবাহ নিবন্ধনের শাস্তি ও লাইসেন্স বাতিল। এখন শাস্তি ও লাইসেন্স বাতিল, অর্থাৎ যদি বলছে যে কোনো ব্যক্তি যদি রেজিস্ট্রি করার মতো ক্ষমতাবান যদি কোনো ব্যক্তি, মানে কাজী যাদের বলেন আপনারা বা রেজিস্ট্রিকারী অফিসার, যদি সে নিবন্ধন করার জন্য যে ক্ষমতা প্রাপ্ত, যদি সেই ব্যক্তি যদি বাল্য বিবাহ জানিয়েও যদি নিকাহ রেজিস্টার করে, সেক্ষেত্রে তারও ওই সাজা হবে সেম 2 বছর, সর্বোচ্চ 2 বছর, সর্বনিম্ন 6 মাস, অথবা 50,000 টাকা জরিমানা, অনাদায়ে হচ্ছে আপনার 3 মাসের অতিরিক্ত কারাদণ্ড। এখন আপনার এবং তার লাইসেন্স বাতিল হবে, এবং তার যে বিবাহ সম্পাদনের জন্য, বিবাহ কার্য সম্পাদনের জন্য যে তার যে লাইসেন্স দেওয়া হয়েছিল সরকার থেকে, সেই লাইসেন্স বাতিল হবে। এখন আপনার কোশ্চেন হতে পারে, স্যার তার যে লাইসেন্স, এই লাইসেন্সটা কোন আইন অনুযায়ী দেয়? এই লাইসেন্সটা প্রদান করা হয় বিবাহ নিবন্ধক আইন আছে, বিবাহ নিবন্ধক আইন, বাংলায় বলা হয় বিবাহ নিবন্ধক আইন, ইংরেজিতে বলা হয় দি মুসলিম ম্যারেজ। ঠিক আছে, দি মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974। এই 1974 সালের
যে মুসলিম ম্যারেজ আর হচ্ছে যে আপনার লাইসেন্স কি স্যার ডিসি দেয়? হ্যাঁ ভাই, লাইটারে দেয় না? লাইসেন্স, লাইসেন্স, ডিসি স্যারে দেয়? হ্যাঁ এটা ওনার ডিসি স্যারের মাধ্যমে হয়। ঠিক আছে, তাহলে আপনার এটা হচ্ছে, এবং ওটা মুসলিম আইনের অনুসারে অনুযায়ী হয় আপনার 1974 সালের যে মুসলিম আইন। এবং যদি খ্রিস্টানদের কথা চিন্তা করেন, খ্রিস্টানদের জন্য আইন আছে 1872 সালের। ঠিক আছে, এবং হিন্দুদের জন্য যদি চিন্তা চিন্তা করেন, তাহলে হিন্দুদের জন্য রেজিস্ট্রি হওয়া শুরু শুরু করছে 2012 সাল থেকে। এর আগে 7 পাকে মারিয়ে দিত। ঠিক আছে, যে 2000, যদি হিন্দুর কথা চিন্তা করেন, যারা হিন্দু যে ধর্মের যারা আছে তারা হচ্ছে, বিপুল তো আজকে নাই ক্লাসে, তাহলে এই বিপুলের ক্ষেত্রে হচ্ছে 2012 সালের 40 নং আইন অনুযায়ী হচ্ছে এই নিয়োগপ্রাপ্ত বিবাহ নিবন্ধক হন। তাহলে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের বিষয় হলো এগুলো যে তাহলে তার রেজিস্ট্রেশন, তার লাইসেন্স বাতিল হবে, এবং হচ্ছে তারও ওই যে সমান সাজায় সাজা হবে সে সহায়তাকারী হিসেবে। ঠিক আছে, এটা বলা হয়েছে 11 ধারায়, এটা বলা হয়েছে 11 ধারায়। আমরা এই পর্যায়ে যদি যাই 12 ধারা, 12 ধারায় বলছে বয়স প্রমাণের দলিল, অর্থাৎ যাদের বিবাহ হইবে তাদের বয়স প্রমাণের দলিল। বয়স প্রমাণের দলিল কি কি হইতে পারে? জন্ম নিবন্ধন সার্টিফিকেট হইতে পারে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ স্কুলের মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট হতে পারে, জুনিয়র স্কুল সার্টিফিকেট হতে পারে, বা হচ্ছে কলেজ যেখানে বয়স উল্লেখ আছে, বা ভোটার আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। যে আপনার এইগুলো যা আছে, বা প্রাইমারি স্কুল সার্টিফিকেট হতে পারে যেখানে বয়স উল্লেখ আছে, এই সার্টিফিকেট গুলো আপনার হচ্ছে বয়স প্রমাণের দলিল হিসেবে ব্যবহৃত হবে। এটা বলা হয়েছে আপনার বাল্য বিবাহ নিরোধ আইন 2012 সালের 12 ধারায়। 2000 বাল্য বিবাহ নিরোধ আইন 2017 সালের 12 ধারায়। ঠিক আছে, 2017 সালের 12 ধারায়। এটা গেল, এটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই আছে? নাই। আমরা 14 ধারায় যাই। 14 ধারায় বলছে অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা। অর্থাৎ এই অপরাধটি কি ধরনের অপরাধ। এখন পরীক্ষায় আপনাদের এমসিকিউ আসবে যে বাল্য বিবাহ কি ধরনের অপরাধ, বা হচ্ছে তার আপোষযোগ্যতা কি। সেক্ষেত্রে হয়তো অপরাধটি আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপোষযোগ্য। মানে অপরাধটি আমলও আছে, জামিনও আছে, এটার জামিনও আছে, কিন্তু আপোষ করা যাইবে না। কিন্তু আপোষ করা যাইবে না। কিন্তু বিষয় হলো যেটা, যেটা নিষেধ আছে সেটা আমাদের দ্বারা বেশি হয়, সেটা আমাদের দ্বারা বেশি হয়, কারণ কিছু পরিবেশ পরিস্থিতি বলে কথা আছে। আচ্ছা, এরপরে আমরা যাব 16 ধারায়। 16 ধারায় বলছে সরেজমিনে তদন্ত। সরেজমিনে তদন্ত, তদন্ত কারা কারা করতে পারবে? তদন্ত আদালত করতে পারবে। এই যদি মামলা হয় সেক্ষেত্রে আদালত তদন্ত করতে পারবে, অথবা আদালত থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো স্থানীয় সরকার প্রতিনিধি মানে চেয়ারম্যান করতে পারবে। ঠিক আছে, চেয়ারম্যান করতে পারবে, মেম্বার করতে পারবে, অথবা পুলিশ অফিসার তো পারবেই। তারা তদন্ত কার্য 30 দিনের ভিতর করতে হবে, 30 কার্য দিবসের ভিতর করতে হবে। এখানেও 30 কার্য দিবসের ভিতর করতে হবে। যদি 30 কার্য দিবসে না হয় সেক্ষেত্রে 15 কার্য দিবস সে চাইতে পারবে, এবং হচ্ছে 15 কার্য দিবসের ভিতরে তদন্ত কার্য সম্পন্ন করে আদালতকে লিখিতভাবে অবহিত করতে হবে। এটা বলা হয়েছে 16 ধারায় তদন্ত। ঠিক আছে, এটা নিয়ে কারো আমাদের আজকে সর্বশেষ ধারা, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এই বই থেকে আসলে, এই অধ্যায় থেকে যদি দুইটি একটি কোশ্চেন হয়, এটাও ফালাই দেওয়ার কোনো উপায় নাই। এটা হচ্ছে অপরাধ আমলে নেয়ার সময়সীমা। অপরাধ আমলে নেওয়ার সময়সীমা, এখন মনে করেন একটা বাল্য বিবাহ অপরাধ ঘটে গেছে, ঘটে যাওয়ার জন্য আপনি কতদিনের ভিতরে মামলা করলে বা অভিযোগ করলে আপনি এটা অ্যাকশন নিতে পারবে আদালত, এবং গ্রহণযোগ্যতা হবে আদালতে, সেটা বলা হয়েছে আপনাদের এই 18 ধারায়। সেটা হচ্ছে আপনার 2 বছর, যদি 2 বছর অতিক্রান্ত না হয়, মনে করেন আজকে বাল্য বিবাহ করছে, আগামী 2 বছর পর্যন্ত আপনি যে কোনো সময় যদি মামলা করা হয়, অভিযোগ দায়ের করা হয়, সেক্ষেত্রে এটা আদালতে গ্রহণযোগ্য হবে। আর যদি 2 বছর অতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে এই অভিযোগ আদালতে গ্রহণযোগ্য হবে না। এখন যদি এমসিকিউ পরীক্ষা দিয়ে দেয় যে বাল্য বিবাহের ক্ষেত্রে কতদিন পর্যন্ত হচ্ছে আদালতে অভিযোগ বা মামলা অভিযোগ গ্রহণযোগ্য, অথবা যদি এমন হয় যে কতদিন অতিক্রান্ত হইলে গ্রহণযোগ্য নয়, আদালতে অভিযোগ গ্রহণযোগ্য নয় বাল্য বিবাহের ক্ষেত্রে, যদি এরকম হয় যে কতদিন অতিক্রান্ত হইলে, তাহলে লিখবেন 2 বছর অতিক্রান্ত হইলে। ঠিক আছে, আর যদি এমন হয় যে কতদিনের মধ্যে অভিযোগ করতে হবে, তাহলে হবে 2 বছরের মধ্যে। ক্লিয়ার? যদি মধ্যে বলে তাহলে 2 বছরের মধ্যে, আর যদি অতিক্রান্ত বলে তাহলে 2 বছর, শুধু 2 বছর, অথবা 2 বছর অতিক্রান্ত হইতে পারবে না। ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে যে 2 বছরের মধ্যে অভিযোগ দায়ের করা না হইলে আদালত উক্ত অপরাধ আমলে গ্রহণ করবে না, অর্থাৎ মামলা রুজু হবে না। ক্লিয়ার বিষয়টা? মোবাইল কোড আইনটা হচ্ছে কি, মোবাইল কোড আইনটা হচ্ছে আপনার তাৎক্ষণিক দণ্ড দিতে পারবে। একটা তাদের নির্দিষ্ট সীমা আছে, 3 মাস 6 মাসের একটা সীমা আছে, 6 মাস। তাহলে আপনার এই ক্ষেত্রে হচ্ছে ওরা
এই যে যদি শুনে যে এখানে বাল্যবিবাহ ঘটতেছে, সেক্ষেত্রে তারা যাইয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে তারা হচ্ছে আপনার তাৎক্ষণিক দণ্ড আরোপ করতে পারবে, এটা বলা হয়েছে 17 ধারায়। ক্লিয়ার?